আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশে প্রথমবারের মতো ক্রীড়া ভাতা ও ক্রীড়া কাত প্রদান। পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। এপ্রিলের প্রথম সপ্তাহে হামির টিকা দেশে পৌঁছানোর পরপরই সারা দেশে একযোগে শুরু হবে টিকাদান কর্মসূচি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। চট্টগ্রামে আগামীকাল শুরু হচ্ছে স্বাধীনতা বইমেলা। জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। আমদানি রপ্তানি পণ্যবাহী জাহাজের গড় অবস্থান কমিয়ে জিরো ওয়েটিং টাইম অর্জন চট্টগ্রাম বন্দরে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত। অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধ নিরসনে পাকিস্তানের ইসলামাবাদে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। আলোচনার মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। পেশাদার খেলোয়াড়ি জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে জাতীয় ক্রীড়াবিদদের মধ্যে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু করা হবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন করে স্পোর্টস। খোরশেদ আলমের রিপোর্ট। যারা জাতীয় ক্রীড়াবিদ তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে দেয়া হচ্ছে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সুইচ টিপে অনলাইন ব্যাংকিং সিস্টেমে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। সবার মোবাইলে চলে গেছে? দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, গিয়েছে না আর যাবে? অলরেডি গট ইট। ওয়েল ডান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের হাতে ক্রীড়া কার্ড ও সম্মাননা তুলে দেন। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সবার জন্য ক্রীড়া, এই প্রতিপাদ্যেই সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা খেলাধুলায় অংশ নিতে চান তাদের জন্যও কিন্তু আমাদের পরিকল্পনা আছে, আমাদের চেষ্টা আছে যে দেশে বিদেশে সকল ধরনের যে সুবিধা রয়েছে সেরকম সুবিধাগুলো আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান সরকারের মধ্যেই অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে। সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং পরিকল্পনা যেগুলো নিয়েছে পর্যায়ক্রমিকভাবে এগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর জন্য আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। তিনি বলেন, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার জন্য ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। ৩০ এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে।
আমরা এই 7টা খেলা আমরা ডিসাইড করেছি, এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরও বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলব, পেশাদার খেলোয়াড় গড়ে তুলব, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। এবং আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে, এটার প্রমাণ এর মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরও বেশি সম্মান বয়ে নিয়ে আসবো। প্রধানমন্ত্রী ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে চতুর্থ শ্রেণী থেকে কারিকুলামে খেলাধুলা অন্তর্ভুক্ত করার সরকারের পরিকল্পনা তুলে ধরেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আমাদের যে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে আগ্রহী স্পোর্টসের জন্য, তারা যাতে এই সুযোগটা পায়। শিক্ষা কারিকুলামের পাশাপাশি কারিকুলামের ভেতরে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যাতে মোটামুটি কম্পালসারি করা যায়, অর্থাৎ আমাদেরকে স্কুলে যেরকম অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস এগুলো যেরকম কম্পালসারি পড়তে হয়, আমরা চাচ্ছি যে বাচ্চাটা যে খেলাটাই পছন্দ করুক, কিন্তু সেই খেলাটা তাকে খেলতে হবে, সেটাতে তাকে এক্সপার্ট হতে হবে, সেটাতে তাকে নিজেকে গড়ে তুলতে হবে। অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করবো, সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে, যাতে সে সেটা সিরিয়াসলি। পেশাদার খেলোয়াড় জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তারেক রহমান। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। অনুষ্ঠানে খেলোয়াড়দের পক্ষে মোহাম্মদ শহীদুল্লাহ ও বেগম সাবিনা খাতুন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে খেলোয়াড়দের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খোরশেদ আলম, বিটিভি নিউজ। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই হামির টিকা আসছে দেশে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা দেশে পৌঁছানোর পরপরই সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সাম্প্রতিক সময়ে হামির প্রকোপ বাড়ায় ডিএনসিসি হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসার সুবিধা বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে 2018 সালের পর হামের বড় কোনো ক্যাম্পেইন না হওয়ায় যারা টিকা নেয়নি তাদের মধ্যেই রোগটি বেশি ছড়াচ্ছে। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আরও 20টি ভেন্টিলেশনের ব্যবস্থা করা হচ্ছে। রিকনসাইলমেন্ট করার জন্য 5 মেম্বার্স একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে খুব শীঘ্র, ওনাদের সাইড থেকে আমাদের সাইড থেকে নিয়ে, এবং ওনারা ফ্রিকোয়েন্টলি মিটিংয়ে বসে তারা একটা গাইডলাইন তৈরি করবেন, হাউ দে ক্যান হেল্প আস, হাউ উই ক্যান টেক দ্য হেল্প, আমরা কিভাবে সাহায্যটা নেব, ওনারা কিভাবে সাহায্যটা দেবেন, সাহায্যটা কিভাবে আমরা বিনিয়োগ করব। আমি এখানে ওনাদেরকে বলেছি G2G দিতে উইদাউট গিভিং ইট টু দ্য এনজিও। আরেকটা বলেছি whether they can make the aids in 3 parts, in some portion grants, some portion aid, some portion হয়তো লোন বলেছি। তো এভরিথিং ওনারা হয়েছে যে গ্রুপটা ফর্ম করা হবে আমাদের অফিসারদের নেতৃত্বে এবং ওনাদের অফিসারদের নেতৃত্বে, ওই গ্রুপ খুব তাড়াতাড়ি এটাকে ফর্মুলেট করে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন। এটুকু ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা ভেরি সিনসিয়ার, আমাদেরকে সহযোগিতা করবেন। এই সময় স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। হামের প্রকোপ ঠেকাতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চালু হয়েছে হাম কর্নার। ইতিমধ্যে হাম আক্রান্তে সন্দেহে 18 শিশুকে এখানে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক শিশু হামে আক্রান্ত বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। শিশুদের হাম শনাক্তে প্রয়োজনীয় ডায়াগনোসিস চলছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সুরেশ কুমার দাসের প্রতিবেদন।
হাম একটি ভাইরাস জনিত অত্যন্ত ছোঁয়াচে রোগ। এইটি বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ায় এবং শিশুরা বেশি আক্রান্ত হয়। আক্রান্তরা গুরুতর শ্বাসকষ্টে ভুগে। এছাড়া উচ্চ জ্বর, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং সারা শরীরে লালচে ফুসকুড়ি এই রোগের প্রধান লক্ষণ। সমেক হাসপাতালের হাম কর্নারের শিশু রোগীদের মায়েরা বলছেন, গুরুতর কাশি, জ্বর আক্রান্ত হওয়ায় সন্তানদের তারা হাসপাতালে নিয়ে এসেছেন। ওর অতিরিক্ত কাশি আর জ্বর, গায়ে লাল লাল বৃষ্টিগুলো তো কাশি একটু করে কামছে, স্যালাইন দিছিল, দুধ না খাওয়াতে বলছে, তো এখন আর দুধের জন্য কান্না করতেছে। ওর হাম পাইছে প্লাস নিউমোনিয়া। হামটা পাইছে মানে ওই যে 28 তারিখ সেটা শনাক্ত হয়েছে। ঢাকায় যে স্যাম্পল পাঠাইছে ওখান থেকে আসছে ওটা 28 তারিখ। আবার হামেরটা শুরু হয়েছে যখন জ্বর 103-4 ডিগ্রি একদম, মানে ওর বয়স হচ্ছে মাত্র 5 মাস 26 দিন। এই বয়সে ওর 104 ডিগ্রি জ্বর। ওর জ্বর হয়েছে যে আজকে প্রায় 10 দিন, 21 তারিখ থেকে জ্বর হয়েছে। আর র্যাশগুলো উঠছে যে আজকে 4-5 দিন। আমরা এখানে ভর্তি হয়েছি যে আজকে 2 দিন। ওর বয়স 7 মাস 13 দিন। ওনার সমস্যা হচ্ছে প্রথমত ওনার নিউমোনি, তারপরে ওখান থেকে ডায়রি হয়ে গেছিলো। এরপরে ওর জ্বর ছিল অনেক দিন, মানে আমাদের ওখানে সরকারি মেডিকেল ভর্তি করেছি, ওখান থেকে রেফারেন্স দিয়েছিল, সিটিং মেডিকেল আসছিলাম, ওখান থেকে আবার 9 দিন পরে আবার এখান থেকে রেফারেন্স পেয়েছিলাম। একদিন ভালো ছিল বাচ্চা, এরপর আবার মেডিকেল ভর্তি করেছি। মেডিকেল ভর্তি করা ইয়াটা লুতি উড়ি গিয়ে 8 বছর সব টিকা দিয়ে লাস্ট টিকে নেমোনিয়া ভর্তি আসছিলাম, মারানো যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আলাদা হাম কর্নারে হাম রোগে আক্রান্ত সন্দেহে 18টি শিশুকে ভর্তি করা হয়েছে, যেখানে আজ পরিদর্শনে যান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, সন্দেহজনক 18 জনের মধ্যে একটি মাত্র শিশু হাম আক্রান্ত। 18 জন এখানে এই ধরনের সাসপেক্টেড কেজেস আছে, কিন্তু সব হামের রোগী না। 18 জনের মধ্যে 17 জন রোগী হচ্ছে নিউমোনিয়ার রোগী, আর একজন রোগী হচ্ছে সেটা হাম ডিটেক্টেড হয়ে এসেছে। আরেকটা রোগী আমরা দেখেছি রুবেলা, এটা রুবেলা রোগ নিয়ে সেটা এসেছে। বাট ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়ার, এবং নিউমোনিয়ার জন্য যদি সিরিয়াস রোগী হয় সেক্ষেত্রে এখানে নিউনেটাল আইসিইউ আছে এবং পেডিয়াট্রিক্স আইসিইউ আছে এবং 20 বেডের এই আইসিইউগুলো আছে। তা আশা করি সিরিয়াস কোনো কেসেস এখানে যদি অ্যারাইজ হয় সেক্ষেত্রে তারা আইসিইউ ফ্যাসিলিটিসও তারা দিতে পারছে। আমাদের বাংলাদেশে হামের রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে সাসপেক্টেড হামের হচ্ছে নিউমোনিয়া সহ 17 জন, একজন হচ্ছে কনফার্ম কেস। যেগুলো সাসপেক্টেড কেস এদেরকে আমরা স্যাম্পল কালেকশন WHO-এর মাধ্যমে কালেকশন করে আমাদের মহাখালীতে যে IPS ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ আছে ওখানে পাঠানো হয়। ওখান থেকে যখন রিপোর্ট আসে, যখন কনফার্ম রিপোর্ট আমরা পাই, তখন বলে যে আমরা এটাকে হাম বা মিজেলস। সমেক হাসপাতালের শিশু ওয়ার্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা জ্বর, কাশি ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। অন্যদিকে তারা হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশুদের আলাদা কর্নারে রাখছেন বলে জানান। গায়ের জ্বরের সাথে গায়ের র্যাশ নিয়ে আসলেই মিজেলস না, এবং অনেকগুলা ভাইরাস রোগ আছে যেসব রোগগুলা মিজেলসের মতো, কিন্তু সেগুলো মিজেলস না। তাইলে আমরা যেহেতু মিজেলসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, অধিকতর সতর্কতার জন্য আমাদের নির্দেশনা হলো যে জ্বরের সাথে যদি গায়ে র্যাশ আসে আমরা প্রাথমিকভাবে চিন্তা করব এবং গুরুত্ব দেব এই রোগীটা মিজেলস হতে পারে, যে আমরা মিজেলস কর্নার খুলেছি। আমরা ভর্তি করানোর পর তাদের চিকিৎসা শুরু হয়ে যায়, এবং যেসব নিউমোনিয়াগুলো যেসব রোগীগুলো ভর্তি হয় ওগুলো কথা আমরা আগে হাম বলি না, আগেও তো এই র্যাশ নিয়ে ভর্তি হয়েছে, এত মাথা ব্যথা কারো ছিল না। তাহলে এখন কেন হচ্ছে? এখন যেহেতু 2-1টা হাম পাওয়া গেছে, তাহলে আমরা চাচ্ছি না যে হামটা বিস্তার হোক। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা কথা বলার সময় হাম বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এইটি মৃত্যুর কারণ না হলেও অপুষ্টিজনিত কারণে অন্য রোগ সৃষ্টি করতে পারে। চোখ, মুখ, কান ও নাকে প্রদাহ সৃষ্টি করতে পারে। আক্রান্ত শিশু বা অন্য সকলকে আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আজ সচিবালয়ে বিটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বাংলাদেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। আমার এই কথা পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই প্রশ্ন আসবে যে পেট্রোল পাম্পে তাহলে দীর্ঘ লাইন কেন? পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন মূলত আপনারা খেয়াল করে দেখবেন প্রাইভেট কার, SUV কিংবা মোটরসাইকেল বাইকারদের।
যারা মাত্র টোটাল জ্বালানির 6% কনজিউম করে, অর্থাৎ 6% কনজিউমারের দীর্ঘ লাইন দিয়ে খেয়ে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনার ত্রুটি খুঁজবার কোনো সুযোগ নেই। আমাদের জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে এবং আমাদের সাপ্লাই চেইন স্মুথ রয়েছে। আমরা সাম্প্রতিককালে দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে অবৈধ মজুদদারকে জেলা প্রশাসন আইনের আওতায় আনছে এবং তাদের কাছ থেকে এই জ্বালানি তেল তারা মজুদ করেছেন সেটি উদ্ধার করছে। আজকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দিয়েছি, আগামীতে যারা এভাবে অবৈধ মজুদদার কিংবা পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে, আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে পুরস্কার ঘোষণা করব। মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আমেজে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে 19 দিনব্যাপী স্বাধীনতা বইমেলা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামীকাল স্থানীয় জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে শুরু হবে এই জ্ঞান ও মননের উৎসব। আজ মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে সার্বিক প্রস্তুতি তুলে ধরেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 52 স্মৃতি বিজড়িত ফেব্রুয়ারি পেরিয়ে এবার স্বাধীনতার মাসে বইয়ের গন্ধে মাতবে চট্টগ্রাম। 40,000 বর্গফুট এলাকা জুড়ে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। দুপুরে মেলার ভেন্যু পরিদর্শনে যান সিটি মেয়র। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামীকাল বিকেল 4টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হবে এবারের স্বাধীনতা বইমেলা, যা চলবে আগামী 18 এপ্রিল পর্যন্ত। 19 দিনব্যাপী বইমেলার অনুষ্ঠানমালায় রয়েছে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক উৎসব, যুব উৎসব, শিশু উৎসব, মুক্তিযুদ্ধ উৎসব, ছড়া উৎসব, কবিতা উৎসব, আলোচনা, লোক উৎসব, তারুণ্য উৎসব, নারী উৎসব, বৈশাখী উৎসব, মরমী উৎসব, আবৃত্তি উৎসব, নৃগোষ্ঠী উৎসব, পেশাজীবী সমাবেশ, চাটগা উৎসব, বইমেলার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মেলার প্রতিদিনের বিষয়ভিত্তিক আলোচনায় দেশের প্রখ্যাত লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিগণ অংশগ্রহণ করবেন। এবারের মেলায় পাঠকদের জন্য থাকছে বিশেষ চমক। মাসব্যাপী আয়োজনে রবীন্দ্র নজরুল উৎসব, মুক্তিযুদ্ধ উৎসব, শিশু কিশোর উৎসব সহ প্রতিদিন থাকবে বিষয়ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য থাকছে সিসিটিভি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তা বলয়। এছাড়া নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে মেলায় বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিনে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই বইমেলা। চট্টগ্রামের লেখক, পাঠক ও প্রকাশকদের মহামিলন মেলায় পরিণত হবে মেলা প্রাঙ্গণ, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। আমদানি রপ্তানি পণ্যবাহী জাহাজের গড় অবস্থান কমিয়ে 0 ওয়েটিং টাইম অর্জন করেছে চট্টগ্রাম বন্দর, যা দেশের বন্দর ব্যবস্থাপনার সক্ষমতা ও দক্ষতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জনের ফলে কোনো জাহাজকে আর বহির্নোঙরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। এতে টার্ন অ্যারাউন্ড টাইম কমেছে এবং আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হয়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 0 ওয়েটিং টাইম অর্জিত হওয়ায় ব্যবসায়িক ব্যয় কমেছে, সরবরাহ চেইন হয়েছে আরও নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও সুদৃঢ় হয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে 0 ওয়েটিং টাইম কেবল একটি অর্জন নয়, এটি চট্টগ্রাম বন্দরের একটি স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম বন্দরে 0 ওয়েটিং টাইম অর্জনের পর থেকে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ধারাবাহিকভাবে 0 ওয়েটিং টাইম বজায় রাখা সম্ভব হয়েছে। পরবর্তীতে জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে কর্মবিরতি ও অন্যান্য কারণে চট্টগ্রাম বন্দরের এই কার্যক্রমে কিঞ্চিত ছন্দপতন হলেও পুনরায় পূর্ণদমে কার্যক্রম চলমান থাকায় 0 ওয়েটিং টাইম বজায় রাখা সম্ভব হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, ঈদের ছুটির 7 দিনে বন্দরে 24 ঘন্টা অপারেশনাল কার্যক্রম সচল ছিল। এর ফলে বন্দরে জাহাজের মালামাল ওঠানামা ও কন্টেনার হ্যান্ডলিংয়ে রেকর্ড সৃষ্টি হয়। কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে গতিশীলতা বজায় থাকবে।
জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ বেলা 12টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ ও হুইপরা, সংসদ সদস্যগণ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মরহুমার আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা। আরও অংশ নেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ উদ্দিন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জানাজায় জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, চিফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মরহুমার আত্মীয় স্বজন ও সাধারণ মানুষ। এছাড়াও সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। একজন নারীর দায়িত্বশীলতা, সহমর্মিতা এবং আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সময় তার জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আমি 56টি বছর আমার স্ত্রীর সাথে বিবাহিত জীবন যাপন করেছি। তিনি একজন শিক্ষক ছিলেন, শিক্ষার প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। শিক্ষকদের যে সর্বোচ্চ পদ, শিক্ষা বিভাগে মহাপরিচালকের পদ তিনি অলংকৃত করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে খুবই স্নেহ করতেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা একজন মহিষী মহিলাকে হারালাম। আমরা হারালাম একজন সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষকে। আমরা হারালাম একজন সফল স্ত্রীকে, যিনি তার স্বামীকে সবসময় সহযোগিতা করে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, আল্লাহ তাআলা হায়াতের কথাটা আগে বললেন না, বললেন মৌতের কথা। তার মানে হায়াত তো আমরা পেয়ে গেছি, মৌতের জন্য তৈরি হয়ে যাও। এই ক্ষেত্রে আল্লাহ এটাও স্মরণ করে দিলেন যে আমি দেখতে চাই এই যে অবকাশ তোমাদেরকে দেব, এর ভিতরে কে কতটুকু ভালো কাজ করতে পারে। জানাজা শেষে মরহুমার কফিনের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ ও হুইপবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে মরহুমা দিলারা হাফিজের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধ নিরসনে ইসলামাবাদে 2 দিনের এক বৈঠকে অংশ নিচ্ছেন 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে আলোচনার মধ্যেই হামলার পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। তবে বর্তমানে ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল থাকলেও বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরানের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানে অবস্থিত দেশটির অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে রোববার ভোরে ফার্স্ট নিউজ ও মেহর নিউজের টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানের পাল্টা হামলায় 5 শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। গত 28 ফেব্রুয়ারির পর থেকে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় 2000 মানুষ নিহত হয়েছে। পাশাপাশি যুদ্ধের মধ্যে অন্তত 13 মার্কিন সেনা নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার স্বীকার করেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কয়েক সপ্তাহব্যাপী ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সেনা মোতায়েনের পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা।
গত 27শে মার্চ কয়েক হাজার অতিরিক্ত মার্কিন মেরিন সেনা ও নাবিক মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। অন্যদিকে ইরান যুদ্ধ নিরসনে আলোচনার পথ খুঁজতে ইসলামাবাদে শুরু হয়েছে সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তানের বৈঠক। ইসলামাবাদে রবিবার শুরু হওয়া 2 দিনের এই বৈঠকে অংশ নিচ্ছেন 4 দেশের পররাষ্ট্র মন্ত্রীরা। এই শান্তি উদ্যোগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঝি ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও সমর্থন জানিয়েছেন। বর্তমানে ইরানের পুরো জাতীয় বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে ছিটকে আসা ক্ষেপণাস্ত্রের টুকরো আলবরজ প্রদেশের একটি উচ্চ ভোল্টেজ টাওয়ার এবং দূষণ তাপে বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষতি করে। এ ঘটনায় বেশ কয়েকটি বিদ্যুৎ সঞ্চালন উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে। এদিকে যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব পরিস্থিতির অস্থিরতায় জ্বালানি তেলের দাম বেড়েছে। এশিয়ার বাজারে বেচাকেনার শুরুতেই জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়ে যায়। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় $115.84, যা আগের দিনের তুলনায় 2.9% বেশি। অন্যদিকে রাশিয়া আগামী 1 এপ্রিল থেকে নিষিদ্ধ করছে পেট্রোল রপ্তানি। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক দেশের জ্বালানি মন্ত্রণালয়কে পেট্রোল রপ্তানি বন্ধের নির্দেশ দেন। সীমা শারমিন, বিটিভি নিউজ। রাশিয়ার বন্দরনগরী তাগানরোগে রোববার রাতে ড্রোন হামলায় 1 জন নিহত ও 8 জন আহত হয়েছে। সোমবার ভোরে শহরের মেয়র এই তথ্য জানিয়েছেন। মেয়র সেতলানা কাম্বোলোভা জানান, রোস্তভ অঞ্চলে হামলাটি প্রতিহত করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ভবনের উপর পড়ে বড় গর্ত সৃষ্টি করে। এতে শহর জুড়ে জরুরি সেবা সংস্থার তৎপরতা শুরু হয়। তিনি টেলিগ্রামে লেখেন, এই রাতের সবচেয়ে বড় ট্র্যাজেডি একজন বেসামরিক নাগরিকের মৃত্যু। এছাড়া ক্রাসনোদারে 2 শিশু সহ 3 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। বেলগোরোদে ইউক্রেনের ড্রোন হামলায় 2টি গাড়িতে আঘাত লাগে। এতে 2 নারী ড্রোনের ধাতব টুকরার আঘাতে আহত হয়েছেন বলে জানান অঞ্চলটির গভর্নর। এদিকে সীমান্তের ওপারে ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। রুশ বোমারু বিমান উড্ডয়নের বিষয়টি নিশ্চিত হবার পর এই সতর্কতা দেয় দেশটির বিমান বাহিনী। উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির এমন একটি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। রোববার এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের সলিড ফুয়েল চালিত ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই সময় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন। প্রকাশিত ছবিগুলোতে মিসাইল টেস্ট সেন্টারে তদারকি করতে দেখা যায় কিম জং উনকে। তবে ঠিক কখন বা কোথায় এই পরীক্ষা চালানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানায়নি KCNA। জানা গেছে, দেশটির 5 বছর মেয়াদী সামরিক শক্তি বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবেই এই পরীক্ষা চালানো হয়েছে, যার লক্ষ্য কৌশলগত হামলা সক্ষমতা আরও উন্নত করা। নতুনভাবে উন্নত করা এই ইঞ্জিনে কম্পোজিট কার্বন ফাইবার উপাদান ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটির সর্বোচ্চ থ্রাস্ট প্রায় 2500 কিলোটন, যা গত সেপ্টেম্বরের অনুরূপ পরীক্ষায় ছিল প্রায় 1971 কিলোটন। বিশ্লেষকদের মতে এই পরীক্ষা ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আরও বড় ও আধুনিক করতে চান কিম। এর আগে দেশটির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে কিম জং উন উত্তর কোরিয়াকে স্থায়ীভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রকে সন্ত্রাস ও আগ্রাসনের অভিযোগে অভিযুক্ত করেন। 2025 সালের বিক্ষোভ দমনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় নেপালের আদালত সাবেক প্রধানমন্ত্রী KP শর্মা ওলি ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর আটকাদেশ আরও 5 দিন বাড়িয়েছে। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা AFP জানায়, রোববার কাঠমান্ডু জেলা আদালত এই সিদ্ধান্ত দেয়। সাবেক প্রধানমন্ত্রী যেন প্রয়োজনীয় চিকিৎসা সেবা পান সেই নির্দেশও দিয়েছে আদালত। সেপ্টেম্বরের গণ অভ্যুত্থানের পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ শপথ নেওয়ার একদিন পর শনিবার ভোরে KP শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভ দমনে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে, যেখানে অন্তত 76 জন নিহত হয়। তবে এখনও তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি এবং দুজনেই সহিংসতার দায় অস্বীকার করেছেন। রোববার KP শর্মা ওলি হাসপাতাল থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির হন। শনিবার প্রক্রিয়াগত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নেপালের সাবেক জ্বালানি মন্ত্রী দীপক খড়কাকে অর্থ পাচার সংক্রান্ত মামলায় রোববার গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নতুন সরকার ক্ষমতায় আসার পর উচ্চ পর্যায়ের একাধিক গ্রেপ্তারের ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা।
শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,784.03, যা গতকালের চেয়ে শতকরা 0.11 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,920.74, যা গতকালের চেয়ে শতকরা 0.13 কম। আজ 206টি কোম্পানির 1,10,81,550টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 59,20,19,000 টাকারও বেশি। এর মধ্যে 81টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 102টির কমেছে এবং 23টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 26 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 40 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 36 পয়সা, হংকং ডলার 15 টাকা 47 পয়সা, ইউরো 141 টাকা 30 পয়সা, ব্রিটিশ পাউন্ড 162 টাকা 80 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 30 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 24 পয়সা, ইউএই দিরহাম 32 টাকা 99 পয়সা, কুয়েতি দিনার 394 টাকা 85 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 13 পয়সা, থাই বাত 3 টাকা 69 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 29 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 74 পয়সা। এবার খেলার খবর। ফুটবল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে কলম্বিয়াকে 3-1 গোলে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও হোগো একিটিকের গোলে গত বৃহস্পতিবার ব্রাজিলকে 2-1 ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। আগের ম্যাচের একাদশের সবাইকে বাইরে রেখে এই ম্যাচে ভিন্ন একাদশ মাঠে নামান ফ্রান্স কোচ দিদিজার দেশাম। সেই দলও মাঠে উপহার দিয়েছে দুরন্ত নৈপুণ্য। খেলার 29তম মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন উঠতি তারকা ডেজিরি ডুয়ে। বক্সের মাঝ ঢেকে নিচু শটে বল জালে পাঠান পিএসজির উইঙ্গার। জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোল এটি। 41তম মিনিটে জোরালো হেডে দ্বিতীয় গোল করেন ইন্টার মিলানের ফরওয়ার্ড মার্কাস থোরাম। 56তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোর লাইন 3-0 করেন ডুয়ে। মার্কাস থোরামের পাসে গোলটি করেন তিনি। 77তম মিনিটে কলম্বিয়ার হয়ে ব্যবধান কমান হ্যামিল্টন কাম্পাস। কলম্বিয়ার দুই তারকা হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজ এ ম্যাচে ছিলেন নিষ্প্রভ। 78তম মিনিটে থোরামের বদলি হিসেবে মাঠে নামে তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে একটি দূরে আছেন রিয়াল মাদ্রিদ তারকা, তবে কোনো গোলের দেখা পাননি তিনি। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা এবং অন্যত্র প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.8 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 47 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 7 মিনিটে।
এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর ৬টা ৩৪ মিনিটে, ভাটা দুপুর ১২টা ২৪ মিনিটে।